যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকে না। সেটা যেটা বললাম সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয়। পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। ওনার কথা মতো যদি 4 কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে, তো 4 কোটি রাজাকারের বাচ্চা, তার সঙ্গে যদি 4 কোটি রাজাকারের বাপ ধরেন, বাচ্চার বাপ ধরেন, তাহলে তো আরও প্রায় 1 কোটি চলে আসবে, 5 কোটি। তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে করে থাকে, বউ থাকে, কারো যদি প্রেমিক থাকে, ওগুলো তো রাজাকার। এতে কোনো অবস্থা নাই। অর্থাৎ 5 কোটি রাজাকারের বাচ্চা, তাদের বাপ, তাদের মা, এরা রাজাকার। এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার, এ যদি প্রেম করে থাকে কারোর সাথে, এই যে ইয়াং ছেলেরা, তো এটা তো সঙ্গতি কারণে আন্নাক রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে, তার বাইরে তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে না, এটা কমন। সো দিস নাম্বার ইজ মোর দ্যান 12 লাখ। ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় 12 কোটি। 4 কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে 12 কোটি হয়ে যায়, বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি, নাতিপুতি ধরলে 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়। বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ অনেকের ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে। তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া, এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে, এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই। এখন আপনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবেন, নাকি এখানে প্লেনে করে আসি 12 কোটি মানে রাজাকারের বাচ্চা, বউ বাচ্চা, নাতিপুতিকে প্লেনে করে আমরা এই এখানে 20 লাখ না কয় লাখ না 10 লাখের মতো ওই বিহারি আছে, এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না, শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না। আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি, কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না, পাকিস্তানে। আপনি 12 কোটি রাজাকারের বাচ্চা, নাতিপুতি থেকে শুরু করে বউ বাচ্চা, প্রেমিক প্রেমিকা, এদেরকে কি করে পাঠাবেন? সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে, এমন কামড় দিয়েছে যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে কচ্ছপের যে চোয়াল, এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই। যদি কচ্ছপ কাউকে কামড় দেয়, তাহলে আপনাকে কেসি দিয়ে কচ্ছপের গলা কেটে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি কামড় থেকে বাঁচাতে পারবেন না। এখন এই যে 12 কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা, এরা এই মাটিকে কামড় দিয়েছে, এই বাংলার মাটিকে কামড় দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গা, নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে এমনকি এইখানে যত প্রাণীগুলো আছে, পশু পাখি, তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে। এরা জেনাতেনা জায়গাতে নাই। এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে, কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে। যত কাউয়া, এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে। এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না, এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে। টিয়া পাখি, ময়না পাখি, চড়াই, এইগুলো সবগুলো দেখবেন যে আর 7-8 দিনের মধ্যে সব রাজাকার হয়ে গেছে। এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে। আপনি এই বিপ্লব ঠেকায় রাখবেন কি করে? তো কাজী এটা হঠাৎ করে একজন আইনমন্ত্রী কি বললেন, তারপর শেষে তিনি একটা প্রস্তাব দিলেন, বা আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা, দুটো সমস্যা হয়েছে। প্রথম সমস্যা হলো বিদেশ থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং এখানে সামহাউ প্রভোগ করে হোক, তার মুখ দিয়ে হোক, একটা কথা বের হয়ে গেছে, রাজাকারের বাচ্চা। এবং এই যে রাজাকারের বাচ্চা শব্দটি বের হয়ে গেছে, নাতিপুতি বের হয়ে গেছে, এটা সিরিয়াসলি একটা অ্যাঙ্গার তৈরি করেছে। প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন, উনি চীন থেকে ভালো কিছু নিয়ে আসেন নাই, তার মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, ক্লান্তি ছিল, তাকে কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থাতে সংবাদ সম্মেলনে আনাটা ঠিক হয়নি। শি ইজ 80 ইয়ার্স ওল্ড, তাকে বুঝতে হবে যারা তাকে আশেপাশে পরিচালনা করছে। দ্বিতীয়ত এই যে আবার লাস্টে যে তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, দিস ইজ অ্যানাদার রং ডিসিশন। এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। সো এখন যারা মানে ক্ষমতার যে মানে আন্দোলন যেটা আছে, সেটা নিষ্পত্তি হবে রাজপথে, এবং এটা কারো হাতে নাই, বিএনপি জামাত কারো হাতে নাই, রাজাকারের পুত্রদের হাতে নাই, কন্যার হাতে নাই, একেবারে সব জায়গাতে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বলল, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই
টেলিভিশনটা দেখেছেন, আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম এই টিভি, আপনার বাংলা টিভি হাতে অস্ত্র ছিল। অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। তাহলে আমিও দেখেছি, আমি দেখেছি। যে অবস্থা, কথা শুনে মনে হচ্ছে না শুনেন, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদকে কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা আপনি ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলে, আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তে, 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর,